আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভালো? সকালে খাওয়া দাওয়া হয়েছে? মনে হইতেছে না। মনে হইতেছে এরা কতদিন খায়নি। যাই হোক, আমি শুরুতে সালাম দিছি। সালামের অর্থ কি জানা আছে সবার? হ্যাঁ, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। আমরা আসলে সালাম দেই, অনেককেই সালাম দেই। আবার হচ্ছে অনেক সময় সালাম দেওয়া হয় না। আসলে সালাম সবাইকে দেওয়া উচিত, তাই না? কারণ এত সুন্দর একটা অর্থ যে কথাটার, সেই কথাটা বললে তো আমার ক্ষতি নাই। বরং শত্রুকে আরো বেশি বেশি সালাম দেওয়া উচিত। কেন? কারণ শত্রুকে তুমি যখন সালাম দিতেছো, সালামের জবাবে সে বলতেছে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে? তো সেও তোমার কিন্তু হচ্ছে শান্তি কামনা করে ফেলতেছে। ঠিক আছে? এখন সে যতই পিছনে লাগুক না কেন, তার পিছনে লাগা কিন্তু আর হচ্ছে ফলদায়ক হবে না। আরো বড় বড় সুবিধা আছে। সুবিধা হলো কি, তুমি ধরো ওর বান্ধবী। এখন হচ্ছে তুমি তো সবসময় চাইবা কি, যে ওর হচ্ছে এমন একটা জায়গায় বিয়ে হোক, জায়গায় জায়গায় বিয়ে হইলে প্রতিদিন রাতে একবার করে বিরিয়ানি খেতে পারবে, আর হচ্ছে রুম থাকবে এসিওয়ালা। ঠিক আছে? এখন বারবার মানে আরো তো অনেক চাওয়া পাওয়া আছে, বারবার এত কিছু চাওয়াটা একটা বিরক্তিকর বিষয় না? তো তখন যখন তুমি হচ্ছে সালামের মাধ্যমে হচ্ছে তার জন্য হচ্ছে দোয়া করবা, তাকে যখন হচ্ছে সালাম দিবা, তার একবারে হচ্ছে এসির ব্যবস্থা হয়ে যাবে, প্রতিদিন বিরিয়ানির ব্যবস্থা হয়ে যাবে, সব কিছু ব্যবস্থা হয়ে যাবে এই এক দোয়াতে। অন্যান্য ধর্মের যারা আছে তাদেরও তো হচ্ছে ধর্মীয় বিভিন্ন হচ্ছে বাক্য আছে না এরকম? তো হচ্ছে একে অপরের জন্য আমরা এইভাবে হচ্ছে দোয়া করব। তো আমার পরিচয়, আমার তেমন কোনো পরিচয় নাই। আমার নাম হচ্ছে মশিউর রহমান। আগে পরে অনেকের সাথেই হয়তো কম বেশি কথাবার্তা হয়েছে, কিন্তু ওগুলো ভুলে যাও। কারণ এটা ক্লাসরুম। ক্লাসরুমে দুই ধরনের লোক থাকে, কেউ হচ্ছে শিখে, কেউ হচ্ছে শেখায়। আমরা জানি যারা শিখে আর শেখায় তাদের মধ্যে হচ্ছে একটা সম্পর্ক আছে, ছাত্র শিক্ষকের সম্পর্ক, তাই না? ছাত্র শিক্ষকের সম্পর্ক। এখন বিষয়টা যেমন, যে তুমি আমাকে কি বলে সম্বোধন করবা? স্যার বলবা, নাকি ভাইয়া বলবা, নাকি মামা বলবা, নাকি কাকা বলবা? এখন আমি যেটা মনে করি, তুমি আমাকে যাই বলো না কেন, তোমার সাথে আমার যে সম্পর্ক, এটা অবশ্যই হচ্ছে শ্রদ্ধার, স্নেহের, তাই না? তো কি বলে ডাকলা তাতে কিছুই আসে যায় না। তবে আমি মনে করি যে স্যার বললে যে হচ্ছে কাউকে সম্মান দেওয়া হয়ে যায় এমন না। কারণ তুমি দেখো যে স্যারটা আমরা নর্মালি হচ্ছে স্কুলের টিচারদের বলি, এর বাইরেও হচ্ছে ওই এখন যেখানেই যায় না কেন ডক্টরকেও স্যার বলি, অন্যান্য যেই জায়গায় যায় না কেন। এমনকি হচ্ছে কিছু কিছু সরকারি অফিস আছে, গেলে পরে কে যে হচ্ছে টিচার, কে কর্মকর্তা, আর হচ্ছে কে যে পিয়ন, বোঝার কোনো উপায় নাই। পিয়নকে যাই বলা লাগে স্যার। তুমি যখন স্যার বলবা তখন তোমার কাজটাও সহজেই করে দিবে। আর যখন ওকে গুরুত্ব দিবা না, বলবা ভাই একটু দেখেন, মানে একটু ভাবনি, পরে আসেন, লাঞ্চের পরে আসেন, অমুক স্যার নাই, তমুক স্যার নাই। ঠিক আছে? তো যাই হোক, টিচারকে টিচার বলা উচিত, ডক্টরকে ডক্টর বলা উচিত, কিন্তু এই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে গেছি। তো আমাদের এখানে যারা টিচার হিসেবে আছেন, তোমাদের যাকে যা ভাল লাগে বলতে পারো, কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে? তো তোমরা হচ্ছে যেহেতু সবাই ম্যাচিওর, ভাইয়াও বলতে পারো। ঠিক আছে? তো ফ্লোরেন্স তোমাদেরকে অনেক ভালো ভালো টিচারের সাথে পরিচয় করাবে। ঠিক আছে? আমি খুব নগণ্য একজন মানুষ, মনে হয় ফ্লোরেন্সের যত টিচার আছে, তো সবচেয়ে অযোগ্য মনে হয় আমি, খুবই নগণ্য একজন মানুষ। তবে আমি, আমার 22 বছরেরও অধিক শিক্ষা জীবন, তো এই সময়টুকুতে যতটুকু শিখেছি আমি চেষ্টা করব তোমাদেরকে সব সবটুকু হচ্ছে নিংড়ে দেওয়ার জন্য। এখন তোমরা কতটুকু নিতে পারবা সেটা হচ্ছে তোমাদের বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমি ফ্লোরেন্সের সাথে একটু ঘনিষ্ঠভাবে জড়িত, তার মানে এই না যে আমি জোর করে তোমাদের ক্লাস নিব। তোমরা দেখতেছো যে এখানে হচ্ছে ক্যামেরা দেওয়া হয়েছে, আগের ক্লাসে কিন্তু দেওয়া হয় নাই। কারণ হচ্ছে আগের ক্লাসে হচ্ছে বাইরের টিচার ছিল। আর হচ্ছে আমি যেহেতু ফ্লোরেন্সের সাথে সরাসরি যুক্ত, তো হচ্ছে আমাদের ফ্লোরেন্সের একটা উপদেষ্টা পরিষদ আছে, খুবই স্ট্রং অ্যাক্টিভ। এরা হচ্ছে টিচারদেরকে খুব ভালোভাবে মূল্যায়ন করে। এমন যদি হয় যে আমি তোমাকে হচ্ছে গল্প গুজব করে, বা হচ্ছে তোমাদের হচ্ছে অনেকেরই আছে যে এই প্রস্তুতি কিভাবে নিতে হয় এটা কিন্তু জানতা না, দেখা গেলে এমন কিছু করাইতেছি তোমার ভালো লাগতেছে, কিন্তু আমি মেইন বিষয়গুলো বাদ দিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে? তো এটা যাতে আমি না করতে পারি, তো সেই জন্য হচ্ছে উপদেষ্টা পরিষদ এই ভিডিওটা দেখবে। তো হচ্ছে দেখার পরে তার যদি মনে হয় যে না আমি ইফেক্টিভ কিছু তোমাদের দিতে পারতেছি, তাহলেই হচ্ছে আমাকে পরবর্তীতে ক্লাস দিবে, অথবা তোমরা চাইলেও আর ক্লাস দিবে না আমাকে। ঠিক আছে? তো আমরা মূল আলোচনায় আসব। তার আগে
তোমরা এখানে তো সবাই আসছো নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য, তাই না? তো এই পরীক্ষা কিভাবে হয়, কখন আবেদন করতে হয়, পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কি, এগুলো সম্পর্কে কি ধারণা আছে সবার? আচ্ছা, আমাকে বলা হয়েছে ধারণা দেওয়ার জন্য, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাকে ক্লাস টাইম দেওয়া হয়েছে 2 ঘন্টা, ঠিক আছে? তো এর মধ্যে আমার আজকের যে লেকচার ছিল সেটা শেষ করতেই 2 ঘন্টায় হয় না। তো আমি হচ্ছে একটু আবার লেটও করে ফেলছি, এর জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আমি লেকচারের টপিকটাকে একটু হচ্ছে শর্ট করছি যাতে তোমাদের মূল কিছু বিষয়ে ধারণা দিতে পারি। তো এখন যেটা, যে এই যে তোমরা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে প্রস্তুতি নিতে শুরু করছো, এই পরীক্ষাটা আয়োজন করে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, ঠিক আছে? তারা ইন্টারমিডিয়েট পরীক্ষা পরবর্তী রেজাল্টের ওপরে একটা সময় হচ্ছে সার্কুলার দেয়। তো ওই সার্কুলারে আবেদন করতে হয়, তারপরে হচ্ছে তারা একটা নির্দিষ্ট পরীক্ষার ডেট দিবে, ওই ডেট অনুযায়ী পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে ফরিদপুরেই সিট করবে, যারা ফরিদপুরে আছো তাদের। তো এখন বিষয় যেটা, এই আবেদনের যোগ্যতাটা কি? আবেদনের যোগ্যতাটা আমাদের একটা হচ্ছে ব্রোশার আছে, তোমাদের সবার কাছে আছে কিনা আমি জানি না, এখানে দেওয়া আছে কিছুটা, ঠিক আছে? যে প্রথমত হচ্ছে এসএসসি পাস না করে তো এইচএসসি পাস করা যাবে না। এখন এসএসসি পাস এইচএসসি পাস দুইটাই থাকতে হবে। তার মধ্যে সালের বা বয়সের কিছু বাধ্যবাধকতা আছে, যেমন তোমার এসএসসি পাস হইতে হবে 2020, 2021 আর হচ্ছে 2022, এই 3 সালের মধ্যে। আর ইন্টারমিডিয়েট যেটা এইচএসসি, সেইটা পাস হইতে হবে 2022, 2023, 2024 সালে। তোমরা তো সবাই এই ক্রাইটেরিয়ার মধ্যেই আছো, তাই না? এরপরে বিষয় যেটা, যে আমরা জানি যে এখানে ডিপ্লোমা নার্সিং আছে, বিএসসি নার্সিং আছে। তো মূলত পরীক্ষা হয় 3টা। একটা হচ্ছে বিএসসি নার্সিং এর, যেটাতে আবেদন করার জন্য সায়েন্সের স্টুডেন্টরাই শুধু আবেদন করতে পারে। আর আবেদন করার জন্য রেজাল্টের কিছু হচ্ছে বাধ্যবাধকতা আছে, সেটা হচ্ছে এসএসসি আর এইচএসসির মোট জিপিএ 7 পয়েন্ট হতে হবে। তবে 7 পয়েন্ট শুধু হইলেই হবে না, এমন যদি হয় তুমি ইয়াতে পাইছো হচ্ছে ইন্টারমিডিয়েটে পাইছো 4.50, আর তোমার হচ্ছে এসএসসিতে পাইছো 2.50, তোমার কিন্তু হচ্ছে 7 হয়ে গেল। কিন্তু এইভাবে 7 হইলে কিন্তু আবেদন করা যাবে না, তোমার 7 তো লাগবেই, এর সাথে এসএসসিতে মিনিমাম হচ্ছে 3.0 লাগবে, আর হচ্ছে ইন্টারমিডিয়েটেও 3.0 লাগবে। উপরে বেশি পাও সমস্যা নেই। এরপরে হচ্ছে ডিপ্লোমা। ডিপ্লোমা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, আর একটা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ঠিক আছে? দুইটাতে ভর্তির যোগ্যতা একই। আরেকটা বিষয় হচ্ছে এটার প্রস্তুতিও প্রায় কাছাকাছি। তো আমরা তোমাদেরকে যেভাবে পড়াবো তোমরা এই দুইটাতেই হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। আশা করি হচ্ছে একটা ভালো প্রিপারেশন আমাদের এখান থেকেই হবে। তো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এটাতে ভর্তির যোগ্যতাটা কি, মানে ভর্তির আবেদন কত পয়েন্ট থাকলে তুমি করতে পারবা জানো তোমরা? ন্যূনতম হচ্ছে এসএসসি আর এইচএসসির জিপিএর যোগফল হইতে হবে হচ্ছে 6 পয়েন্ট, আর উভয় পরীক্ষায় পৃথকভাবে 2.50 এর চেয়ে বেশি পেতে হবে, ঠিক আছে? এই হলো বিষয়। তবে মিডওয়াইফারিতে ছেলেরা আবেদন করতে পারবে না, ঠিক আছে? মিডওয়াইফারিতে হচ্ছে শুধু মেয়েরা আবেদন করতে পারবে। আর ডিপ্লোমা ইন নার্সিং যেটা, তো এখানে হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল, টেকনিক্যাল যারা আছে সবাই আবেদন করতে পারবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। আর কোটার বিষয়টা আপাতত বলতে পারতেছি না, কারণ হচ্ছে এবার তো কোটা নিয়ে অনেক কিছুই হয়ে গেছে, তাই না? তো যারা হচ্ছে কোটার কারণে হচ্ছে এই বৈষম্য, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনে জীবনদান করছে, আমরা সবার প্রতি হচ্ছে কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে হচ্ছে বৈষম্যহীন ধর্মনিরপেক্ষ একটা দেশ উপহার দেওয়ার জন্য তারা হচ্ছে জীবন দিয়ে গেছেন। আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তো কোটার বিষয়টা কি হবে এবার হচ্ছে নোটিশ না আসা পর্যন্ত বলা যাবে না। তবে ছেলেদের হচ্ছে কোটাটা সম্ভবত নির্ধারিত থাকবে, যেটা হচ্ছে সরকারিতে হচ্ছে 10% আর বেসরকারিতে হচ্ছে 20%, ঠিক আছে? এরকম কোটাটা হচ্ছে ছেলেদের জন্য থাকবে, কারণ ছেলেরা তো নর্মালি হচ্ছে নার্সিং অনেকেই করতে চায় না, বা হচ্ছে মেয়েরা আজকাল যে পড়াশোনা করে ওদের সাথে তো প্রতিযোগিতা টেকাও একটু মুশকিল, দেখা গেল যে হচ্ছে টিকলো না, এর জন্য হচ্ছে হইতে পারে নাকি। তো এই হচ্ছে বিষয়। এখন
আবেদন তো করলা, আবেদন করার পরে হচ্ছে ঘরে বসে পড়াশোনা করতে হবে, আর হচ্ছে যখন পরীক্ষা আসবে পরীক্ষা দিবা। এখন কথা হচ্ছে যে পরীক্ষা তো হবে, পরীক্ষায় কোন সাবজেক্ট পরীক্ষা হবে, কোন সাবজেক্ট থেকে কয়টা প্রশ্ন আসবে, মোট মার্ক কত। প্রথমত বলে রাখি, এখানে এসএসসি আর এইচএসসির জিপিএ তে কিন্তু হচ্ছে একটা স্কোর আছে, সেটা হচ্ছে 50, আর হচ্ছে তোমার যে পরীক্ষাটা হবে 100 নম্বরের, ঠিক আছে। দুইটা মিলে 150 নম্বরের মধ্যে তোমার রেজাল্টটা তৈরি করা হবে। এখন হয়তো তোমরা হচ্ছে একটু রেজাল্ট যারা ভালো এগিয়ে থাকবা, কিন্তু রেজাল্ট পয়েন্ট যাদের কম তাদের হচ্ছে চিন্তার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে তুমি একটু ভালো করে পড়লে রেজাল্টে হচ্ছে ওর থেকে আগায় যেতে পারবা, মানে পরীক্ষার রেজাল্টে, ঠিক আছে। তো যাদের পয়েন্ট একটু কম আছে একটু সিরিয়াস হও, নার্সিং এ কিন্তু কঠিন কোনো প্রশ্ন আসে না, শুধু হচ্ছে আমাদের গাফিলতিতেই আমরা চান্স পাই না, কারণ আমরা পড়ি কম, সত্যি কথা যেটা। আমাদের এখান থেকে যেভাবে হচ্ছে দিক নির্দেশনা দেওয়া হবে, যে শিট দেওয়া হবে, গাইড দেওয়া হবে, এগুলা যদি ভালো মতো পড়ো, তোমার 80 থেকে 90%-এরও বেশি কোশ্চেন কমন পড়বে। তারপরে ক্লাস নোট বা নিজেরা তো গোছায় পড়বাই, অনেক কিছু তোমাদের জানাও আছে। তো আসলে কত নাম্বার লাগে চান্স পাইতে, এটা আমি এইখানে দাঁড়ায় বলতে পারতেছি না। কারণ হচ্ছে যে এটা যদি কারোর জানার থাকে, আমরা তো অফিসে থাকি, তো হচ্ছে ওইখানে জিজ্ঞেস করবা। কারণ আমি যখন হচ্ছে একটা অফিসিয়ালি এখানে দাঁড়ায় তোমাকে একটা বিবৃতি দিতেছি, তোমার মাথার মধ্যে হচ্ছে ওইটা সেট হয়ে যাবে। আর হচ্ছে এটা তো কোন বছর কার প্রশ্ন কেমন হয়েছে, কার পরীক্ষা ভালো হয়েছে খারাপ হয়েছে, এটা তো বলা যায় না। এটা তো মেধাক্রমের ভিত্তিতে হয়, যে যতগুলো সিট আছে সর্বোচ্চ নাম্বার থেকে লোয়েস্ট নাম্বারের দিকে আসে। এটা এক এক বছর কম হয়, এক এক বছর বেশি হয়। তবে প্রিভিয়াস কেমন হয়েছে এটা হচ্ছে আমরা একটা ধারণা তোমাদেরকে দিতে পারবো। তো এই তো এইভাবেই হচ্ছে রেজাল্ট তৈরি হয়ে যাবে। চান্স পাইলে আমাদেরকে মিষ্টি খাওয়াইতে কেউ ভুইলো না। তো সমস্যা নাই, যদি হচ্ছে কেউ মনে করো যে না মিষ্টি খাওয়াইতে আসতে আবার সমস্যা, তাইলে হচ্ছে আমাদের সাথে অন্তত দেখা করে মিষ্টি আমরা খাওয়াবো, কারোর কোনো চিন্তা নাই, ঠিক আছে। আচ্ছা, এর বাইরে কারোর কিছু জানার আছে? কিছু জানার থাকলে কোশ্চেন করতে পারো। আমার ক্লাসে হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে, রেসপন্স করতে হবে, তাই না? না, সেকেন্ড টাইমারদের কোনো মার্ক কাটে না, এটা মেডিকেলে কাটে। নার্সিং না, কারোরই হচ্ছে এখানে কোনো মার্ক কাটে না। না, এখানে মার্ক কাটার কোনো সিস্টেম নেই। তুমি পরীক্ষা দিয়ে যা নাম্বার পাবা। আর হচ্ছে নেগেটিভ মার্কিং এর বিষয়টা হচ্ছে নাই, নেগেটিভ মার্কিংটা নেই। আর কিছু জানার থাকলে বলতে পারো। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পড়াশোনায় ফিরে আসি। আচ্ছা, কোন সাবজেক্ট পড়ালে তোমরা খুশি? হ্যাঁ, কোন সাবজেক্ট পড়ালে খুশি? ও আচ্ছা, সাবজেক্টের বিষয়টাই তো আমি বলি নাই। সাবজেক্ট হচ্ছে বিএসসি নার্সিং, যেটা এটা দেখছো আমি কিন্তু হচ্ছে স্কিপ করে গেছিলাম, তোমরা কিন্তু মনে করাই দাও নাই, ঠিক আছে। তো বিএসসি নার্সিং এ তোমার কয়টা সাবজেক্ট দেখো? সাবজেক্ট হচ্ছে 5টা, ঠিক আছে। 5টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ম্যাথ, তারপরে সাধারণ বিজ্ঞান একটা, আর হচ্ছে সাধারণ জ্ঞান একটা, ঠিক আছে। তো সাধারণ বিজ্ঞান যেটা, ওইটার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই আছে। আর এই বিএসসি নার্সিং পড়তে গেলে তাকে ইন্টারমিডিয়েটে অবশ্যই হচ্ছে বায়োলজি সাবজেক্টটা থাকতেই হয় তার। তো এখানে বাংলায় হচ্ছে 20 মার্ক, ইংরেজিতে হচ্ছে 20 মার্ক, ম্যাথে হচ্ছে 10 মার্ক, আর হচ্ছে বিজ্ঞানে তোমার 30 মার্ক, ঠিক আছে। যেহেতু এরা সায়েন্সের থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো থেকে কোশ্চেন হবে, এর জন্য হচ্ছে এখানে মার্কটা একটু বেশি। আর সাধারণ জ্ঞানে হচ্ছে 20 মার্ক। এটা হচ্ছে বিএসসির জন্য। আর ডিপ্লোমার জন্য কি? ডিপ্লোমারও সাবজেক্ট 5টাই, বাংলা, ইংরেজি, গণিত, তারপর সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান। এখন এইখানে হচ্ছে সাধারণগুলোকে আলাদা করে ফেলো আর অসাধারণগুলোকে আলাদা করে ফেলো। বাংলা, ইংরেজি, ম্যাথ এরা হলো অসাধারণ। বাংলাদেশে যে চাকরি হয় না, কি কারণে চাকরি হয় না? এই কারোর ইংরেজিতে দুর্বলতা থাকে, কারোর বাংলায় দুর্বলতা থাকে, কারোর ম্যাথে দুর্বলতা থাকে। এইসব কারণে হচ্ছে দেখা যায় যে চাকরিতে একটা ঝামেলা হয়ে যায়, চাকরি পেতে হিমশিম খাওয়া লাগে। তো এইখানে সাধারণ যেগুলা, এগুলোতেই বেশি মার্ক। এখানে সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, এখানে হচ্ছে
50 মার্ক, তাহলে এগুলো যেহেতু সাধারণ, তাহলে এইগুলো পরে আমাদের চান্স পাওয়া সহজ হয়ে যাবে। এখানে যদি 50-এর ভিতরে 40-45 পেয়ে যাও, আর চান্স পেতে খুব বেশি মার্ক লাগবে না, ঠিক আছে। তো এই অসাধারণগুলোর মধ্যে থেকে হচ্ছে বাংলা, ইংরেজি আর হচ্ছে ম্যাথ। বাংলায় হচ্ছে 20, ইংরেজিতে 20, আর হচ্ছে ম্যাথে হচ্ছে 10, এই 50 আর ওইখানে 50, মোট হচ্ছে 100 নাম্বার, তাই না? তো এখন যেটা বিষয়, তুমি যদি ভাবো তাহলে আমি সাধারণগুলো পরে চান্স পেয়ে যাই, অসাধারণগুলো একটু কম 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 করি, তো হচ্ছে বিষয় হলো যে অসাধারণ তাকে সবসময় মূল্যায়ন করতে হয়, ঠিক আছে। অসাধারণে ভালো না করলে তুমি হচ্ছে এখানে চান্স পাওয়া কোনোভাবেই সম্ভব না। বাংলা, ইংরেজি, ম্যাথ এগুলোতে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। তো এখানে তো বেশিরভাগই আর্টসের স্টুডেন্ট আছে, আর্টসের যারা, তোমরা তো হচ্ছে ইংরেজিতে একটু ভালোই থাকো, তাই না? আমরা যারা সায়েন্সের আছি তারা হচ্ছে ইংরেজিতে একটু দুর্বল থাকি, ঠিক আছে। তো তোমাদের তো বাংলা ইংরেজি নিয়ে সমস্যা কমই হবে। তো আমাদের এখান থেকে যেভাবে গাইডলাইন দিবে যদি ফলো করো, শিট নোট ফলো করলে আশা করি এখান থেকে কোশ্চেন খুব একটা কঠিন হয় না, তো কমন করবে। তবে এর থেকেও সহজ আসে হচ্ছে তোমার ম্যাথের কোশ্চেন, তারপরে সাধারণ বিজ্ঞান যেটা, এটার কোশ্চেনটা তুলনামূলক বেশি সহজ আসে, ঠিক আছে। হ্যাঁ, সাধারণ বিজ্ঞানে কত মার্ক? না, এখানে সাধারণ বিজ্ঞানে হচ্ছে বেসিক লেভেলের কোশ্চেন থাকে, আর তোমাদের বেশিরভাগ কোশ্চেনগুলোই হচ্ছে মাধ্যমিক এডুকেশন বেস হয়ে থাকে। যেমন তুমি 6 থেকে বা তার আগে থেকে 10 পর্যন্ত হচ্ছে সাধারণ বিজ্ঞান একটা বই ছিল না? অনেস্টলি বলতে গেলে এই বইয়ের বাইরে খুব একটা কোশ্চেন হয় না, এই লেভেল থেকে এই কোশ্চেন হয়। কিন্তু আমাদের তো এখন আর ওই বইগুলো খুঁজে খুঁজে হচ্ছে পড়া সম্ভব না। তো আমাদের যে শিট আছে, যে হচ্ছে গাইড আছে, এগুলোর মধ্যে সব ওই রিলেটেড ইনফরমেশনগুলো দেওয়া আছে, বাড়তি যা প্রয়োজন সেগুলো আমরা অ্যাড করে দিছি। তো এগুলো নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। সাধারণ বিজ্ঞান যেহেতু, তার মানে এরা সাধারণই, আমাদের সর্বসাধারণের জন্যই হচ্ছে ওটা পারা যাবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এখন বলো আমি কোনটা পড়াবো? হ্যাঁ, আমার পড়াইতে কোনো আপত্তি নাই, কিন্তু হচ্ছে যারা ফেল করবে তাদের ড্রাইভার আমি নিতে পারবো না, যদি হচ্ছে তোমাদের আপত্তি না থাকে। ম্যাথ, ঠিক আছে, এই ম্যাথ কিন্তু হচ্ছে, ম্যাথে কিন্তু 1 ভোট পড়ছে, 1 ভোট পাই এসে জয়যুক্ত হয়ে গেছে, কারণ আমি হচ্ছে ম্যাথের প্রিপারেশনে নিয়ে আসছি, সত্যি কথা, ঠিক আছে। তো এখন বলবা? আচ্ছা ঠিক আছে, যাক বাঁচাই দিলা। ম্যাথে অনেকগুলো টপিকই আছে, সেগুলো হচ্ছে আমাদের শিটে গাইডে হচ্ছে দেয়া থাকবে। তো এটা নিয়ে আমি এখন আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমাকে যে টাইম দেওয়া হয়েছে তার থেকে অনেকটা সময় চলে গেছে। এখন আমরা হচ্ছে সরাসরি হচ্ছে টপিকেই চলে যাই। আমি আজকে হচ্ছে সূচক পড়াবো, ঠিক আছে। এখন সূচকটা নর্মালি হচ্ছে লেকচার শিটে একটু পরের দিকে দেওয়া থাকে, সূচক আর লগারিদম একসাথে থাকে। তবে আমি একটু মাঝের দিক থেকেই শুরু করতেছি, আর লগারিদম টপিকটাকে একটু আলাদা করে দিতেছি, কারণ শুরুতে একেবারে হচ্ছে বেসিক জিনিসগুলো শিখলেই ভালো হয়। শুরুতে এই লেকচার শিটে থাকে হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি লিখতে গেলে সূত্রের ব্যবহার আছে কি নাই, আছে না? তো হচ্ছে ওইখানে বারবার হচ্ছে এই যে এরকম a স্কয়ার লেখো, a কিউব লেখো, লেখো কি না? লেখো না? তাহলে a স্কয়ার লিখতেছো, a কিউব লিখতেছো, কিন্তু এটা কি লিখতেছো তাই যদি না জানো তাইলে তো মুশকিল। তাইলে আমরা এখান থেকেই শুরু করি যে আমরা স্কয়ার কিউব কেন লিখতেছি এখানে, ঠিক আছে। এই যে যে আমি স্কয়ার কিউব লিখছি, এগুলো হচ্ছে সূচকীয় রাশি, ঠিক আছে, সূচকীয় রাশি। তো আমরা পড়বো আজকে হচ্ছে সূচক। সূচক পড়ব। সূচক পড়তে গেলে তো সূচকীয় রাশি ছাড়া তো আর সূচক পড়া যাবে না। আমি যেটা লিখছি এটা একটা সূচকীয় রাশি, ঠিক আছে। আমি আবার ফাঁকিবাজ টিচার, পড়াইতে ভালো লাগতেছে না, একটু গল্প করে নিই, ঠিক আছে। অনেক কাল আগে এক ছিল এক রাজা, ঠিক আছে। রাজা বেশ শৌখিন,
পোশাক পরিচ্ছদ যা পরে ভালো, দৃষ্টিনন্দন কোনো কিছু দেখলেই তার খুব ভালো লাগে। তো তার এই দুর্বলতার সুযোগ নিয়ে তার ওই রাজ্যের না, পাশের রাজ্যের এক চিত্রশিল্পী রাজার কাছে আসছেন। আসার পরে তার একটা চিত্রকর্ম দেখাইছে। দেখার পরে রাজার খুবই পছন্দ হয়েছে, মানে এত পছন্দ হয়েছে যে কোনো মূল্যে তার এটা চাই। এখন চিত্রশিল্পীকে রাজা বলছে, এর বিনিময়ে তুমি কি মূল্য চাও? তো চিত্রশিল্পী বলছে যে মূল্য তেমন বেশি কিছু দিতে হবে না, আপনি আজকে 1 টাকা দেন, কালকে তার দ্বিগুণ দিয়েন, তারপরের দিন ওই দ্বিগুণের মানে দ্বিগুণ দিয়েন, মানে দ্বিতীয় দিনে যা দিয়েছেন তার দ্বিগুণ, তৃতীয় দিনে আগের দিনের দ্বিগুণ, এইভাবে করে দিয়েন। রাজা ভাবছে, আরে কি বোকা লোক, ও যদি আমার হচ্ছে কোটি কোটি টাকা চাইতো বা 50 লাখ টাকা চাইতো, দিয়ে দিতাম, ঠিক আছে। তো এখন দেয়া শুরু করছে। প্রথম দিন হচ্ছে ছবিটা দিয়ে গেল, ঠিক আছে, রাজাকে হচ্ছে একটা ছবি দিয়ে গেছে, আর হচ্ছে সে 1 টাকা নিয়ে গেছে। পরের দিন সে আবার আসছে, দ্বিগুণ দিতে হবে না, দ্বিগুণ দিয়ে দিছে, 2 টাকা হয়ে গেছে। রাজা ভাবতেছে, ও এত সুন্দর একটা চিত্রকর্ম পেয়ে গেলাম মাত্র এই 1-2 টাকা খরচ করতে করতে। কিন্তু 2 গুণ 2 4 হতে শুরু করলো। পরের দিন 4 আবার হচ্ছে দ্বিগুণ হতে শুরু করলো, 8 হইতে শুরু করলো, 8 আবার দ্বিগুণ হইতে শুরু করলো, ঠিক আছে, 16 হয়ে গেল। এখন এইভাবে করে রাজা 20তম দিনে যায় দেখলো টাকা 5 লাখ ছাড়াই গেছে। আরো দিন বাকি আছে কতগুলা, আরো 30 দিন বাকি। এখন তো রাজার মাথায় হাত, রাজা এখন কি করবে? তো রাজা তখন বুঝলো যে আসলে তার সূচক শেখাটা খুবই প্রয়োজন ছিল, ঠিক আছে। সে যদি সূচকের এই খেলা বুঝতো তাহলে তার এভাবে হচ্ছে ঠকতে হতো না, ঠিক আছে। সূচক হচ্ছে তোমার, দেখো যখন আমি হচ্ছে এইখানে একটা সূচকীয় রাশি লিখছি, এখন প্রথমত সূচক আসলে কি? সূচক হচ্ছে নর্মালি আমরা বোঝাই যে কোনো কিছুর পাওয়ারকে। পাওয়ার হচ্ছে কিভাবে লেখা থাকে, যেমন হচ্ছে তোমরা অনেক সময় লেখো 2 এর উপর স্কয়ার দাও, তাই না? 2 এর উপর স্কয়ার দিলে এটাকে বলা হচ্ছে পাওয়ার বা ঘাত বলো, ঠিক আছে। আর যার, শোনো, পাওয়ার যখন হচ্ছে খাটাইতে হয় কিছুর উপরেই তো হচ্ছে খাটাইতে হয়, তাই না? এখন তুমি মানুষ, তুমি হচ্ছে যদি হচ্ছে দুর্বল কোনো প্রাণীর উপরে পাওয়ার খাটাও তাইলে তো আসলে হয় না। পাওয়ার হচ্ছে কিছু না কিছুর উপরে খাটাতে হয়, যার উপরে খাটাতে হয় সে হচ্ছে ভিত্তি। ভিত্তি বা বেস, এইটা পুরাটা মিলে হচ্ছে একটা সূচকীয় রাশি। আর এই যে যে পাওয়ার বা ঘাত যেটা লিখতেছো এটাই হচ্ছে মূলত সূচক, ঠিক আছে। এই অধ্যায় সূচক নিয়ে পড়াশোনা। যখন আমি এ কিউব লিখতেছি, এ কিউবের মানে হচ্ছে এ ইন্টু এ ইন্টু এ। এখন এখানে আমি 3টা দিয়ে থেমে গেলাম কেন? কারণ হচ্ছে এ এর পাওয়ার হচ্ছে 3, তার মানে এখানে 1টা 2টা 3টা এর বেশি লেখা যাবে না। এখন যদি এখানে এ না থেকে থাকতো হচ্ছে, থাকতো 2 এর কিউব, তাহলে হচ্ছে কি করতাম 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এখন হচ্ছে রেজাল্টে দেখো 2 ইন্টু 2 কত হয়? 4 ইন্টু 2 কত হয়? 8, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে এই সূচকীয় যে রাশিটা তার মান হচ্ছে 8। এখন সূচক আবার হচ্ছে ধনাত্মক হয় ঋণাত্মক হয়, ঠিক আছে। তো ওই যে রাজা যখন ঠকে গেছিল, রাজা এরপরের থেকে কি করবে? এরপরের থেকে তো ঋণাত্মক সূচক ব্যবহার করা শুরু করবে। যখন কেউ আসবে তারে হচ্ছে বলে দিবে যে বাবা এখন থেকে তোমারে আমি হচ্ছে ওই 1 টাকা 2 টাকার দরকার নাই, তোমার টাকা দিব 500, এরপরের দিন থেকে তোমারে হচ্ছে দিব হলো কি ঋণাত্মক সূচকে, ঠিক আছে। তো হচ্ছে অনেক সময় হচ্ছে এরকম ভাবে দেখছো এটা দিবা -4, এরকম হচ্ছে লেখা থাকে না, এগুলো হচ্ছে ঋণাত্মক সূচক। পাওয়ারের আগে যদি মাইনাস থাকে তাহলে সেটাই হচ্ছে ঋণাত্মক সূচক, আর যদি হচ্ছে
মাইনাস না থাকে তাহলে সেটা ধনাত্মক সূচক। সূচক কি বুঝতে পারছো? সূচক নিয়ে কারোর হচ্ছে কোনো সমস্যা থাকলে বলতে পারো যে সূচক বুঝি নাই, এমন কি আছো? সূচকের ব্যাখ্যা কি হবে, মানে সংজ্ঞা বা এই টাইপের কিছু? সূচক হচ্ছে একটা শক্তি যেটা হচ্ছে ঘাতের মান, ঠিক আছে? তো এইভাবে আসলে লেখার প্রয়োজন নাই, এটা এটা একেবারে অপ্রয়োজনীয়। সূচকের সংজ্ঞা দিতে গেলে হচ্ছে এভাবে বলতে পারো যে একটি গণিত শাস্ত্রীয় পরিসংখ্যান পদক্ষেপ যা একটি সংখ্যার উন্নয়ন বা ঘাত প্রকাশ করে। দরকার আছে এগুলার, পরীক্ষায় আসবে না, ঠিক আছে? এ লেখার দরকার নাই, তুমি হচ্ছে এইটুকু লিখতে পারো জাস্ট হচ্ছে যে এ টু দি পাওয়ার হচ্ছে স্কয়ার, এটা হচ্ছে ঘাত, আর হচ্ছে এটা হচ্ছে তোমার বেজ বা হচ্ছে ভিত্তি। এইভাবে লিখে রাখলেই হবে। আর এটার এখানে হচ্ছে লিখে রাখতে পারো যে সূচকীয় রাশি। ঠিক আছে, এটা একটা সূচকীয় রাশি, এর ঘাত এইটা, ভিত্তি এইটা, ঠিক আছে? আচ্ছা, সূচক রিলেটেড তো ম্যাথ আছে, আসবে তো এখান থেকে ম্যাথই, তাই না? ম্যাথ করতে গেলে সূত্র তো বেশিরভাগ চ্যাপ্টার গুলাতেই লাগে, সূচকেরও বেশ কিছু সূত্র আছে, আমি লিখে দিচ্ছি, তোমরাও হচ্ছে আমার সাথে সাথে লিখে নাও। সূত্র 1, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল 1। এখানে হচ্ছে সূচকের জায়গায় বা পাওয়ারের জায়গায় আসছে কত? 0। 0 ইকুয়াল হচ্ছে 1 কেন হয় এটার ব্যাখ্যা আমি দিব, তোমরা হচ্ছে আমাকে পরবর্তীতে মনে করাই দিবা, ঠিক আছে? আমি যেন হচ্ছে ফাঁকি দিয়ে না চলে যেতে পারি, মাথায় রাখবো কিন্তু এগুলা। এ টু দি পাওয়ার এন, এটা আমি লিখছি এ এর ওপর এন, এইখানে এন হবে হচ্ছে 1 বা 2 বা 3 বা 4, এরকম যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে? যত এইখানে এন এর জায়গায় যে সংখ্যাটা থাকবে ততবার হচ্ছে এ গুণ হবে। এখন এর জায়গায় যে এই থাকবে এমন তো না, এর জায়গায় হচ্ছে 2 থাকতে পারে, 3ও থাকতে পারে, এগুলো থাকতে পারে। আর এইখানে হচ্ছে একটা শর্ত আছে, কন্ডিশন হচ্ছে এ নট ইকুয়াল টু 0, ঠিক আছে? এ কখনোই 0 হতে পারবে না। যদি হচ্ছে 0 হয় তাহলে কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত, যেটাকে হচ্ছে সংজ্ঞা দেওয়া যায় না, ঠিক আছে? এটার সংজ্ঞা দেওয়া যায় না। এখন এখানে যদি a এর পাওয়ার 1 হয় তাহলে এটা হয়ে যাবে হচ্ছে a, যেহেতু 1 আর কিছু কি দিয়ে গুণ করা লাগবে? লাগবে না। যদি a এর পাওয়ার থাকে হচ্ছে 2 তাহলে হচ্ছে a ইন্টু a, এটাও তুলে নিতে পারো। এরপরে 3 নম্বর সূত্রটাতে যদি সূচকে তো হচ্ছে ঋণাত্মক পাওয়ার তো আসতে পারে, আসতে পারে না? যদি হচ্ছে এ টু দি পাওয়ার হচ্ছে মাইনাস এন হয়, সেক্ষেত্রে আমরা কি করব জানা আছে? 1 বাই এ টু দি পাওয়ার এন, এই মাইনাস কিন্তু তখন আর থাকবে না, ঠিক আছে? এটা আবার হচ্ছে রিভার্সও হইতে পারে। কেমন? কোন এই যে যদি হচ্ছে 1/a টু দি পাওয়ার এন থাকে তাহলে এটা কিন্তু হচ্ছে এ এই পাশে চলে আসবে, আর নিচের এন যখন উপরে চলে যাবে তখন এই ঘাত হয়ে যাবে কি ঋণাত্মক, মাইনাস।
ঠিক আছে, এরকম। তাহলে এখন হচ্ছে এখানে হচ্ছে একটা মাইনাস বসাও, -1 হইলে কি হয়ে যাবে 1/a। আর যদি হয় হচ্ছে a⁻², তাহলে হবে হচ্ছে 1/a এর ওপর স্কোয়ার, তাই না? এরকম তুলে নাও। হ্যাঁ, ক্লাস 7 থেকে হচ্ছে এই সূচকটা শুরু হয়। ক্লাস 8-এ নাই, আর 9-10-এ হচ্ছে সূচক ও লগারিদম একটা চ্যাপ্টার ছিল, করছো তাই না? ওই রিলেটেড ওই সূত্রগুলোই। কেউ যদি হচ্ছে 7-এর ম্যাথগুলো 9-এর ম্যাথগুলো কমপ্লিট করতে পারো, তাইলে দেখবা যে এগুলো পারতেছো। সবার কি তোলা হয়ে গেছে? সবার হয়েছে? তাহলে হচ্ছে আচ্ছা, এখানে জায়গা আছে, আমি এখানে লিখতেছি নাম হচ্ছে। আচ্ছা, a⁻1/n থাকলে হচ্ছে আমরা কি লিখতে পারি? a⁻1/n থাকলে লিখতে পারি হচ্ছে n√a, এভাবে করে লিখতে পারি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, রুট এই কথাটার সাথে কি তোমরা সবাই পরিচিত? রুট বলতে কি বুঝো? হ্যাঁ, রুটের শাব্দিক অর্থ কি? রুট মানে রুট এর বাংলা পরিভাষা আছে না? রুটের বাংলা হচ্ছে বর্গমূল। তাহলে বর্গমূল যেহেতু কথাটা আসছে, বর্গমূলের মূলে রয়েছে কে? বর্গ। বর্গ ছাড়া কি বর্গমূল হইতে পারে? বর্গ এখন সবাই চিনো, তাই না? এখন বর্গ জ্যামিতিতেও দেখছো যে এরকম 4 বাহু সমান। ঠিক আছে, তোমরা সবাই ভালো, নাইলে আবার বলতা যে এক বাহু একটু বড় হয়ে গেছে। যাক, বলো নাই তো। এই বর্গ এই কথাটা কেন আসছে? কারণ এখানে যখন কোনো কিছু সাজাবা, তখন হচ্ছে এই যে এরকম একটা বর্গাকার, ধরো তোমাকে হচ্ছে 9টা মার্বেল দেওয়া হয়েছে। 9টা মার্বেলকে তুমি হচ্ছে এইভাবে করে হচ্ছে সাজাইলে, দেখো সব দিকেই বাহু কি সমানভাবে সাজানো যায়। এদিকে হচ্ছে যতটুকু, এইখানে এইখানে, ঠিক আছে, এভাবে করে সাজাইলে বর্গাকৃতির পাওয়া যায়। তাইলে যেই সব সংখ্যাকে এরকম ভাবে সাজায়, মানে সবগুলাকে সাজায় তোমার হচ্ছে বর্গাকৃতির পাওয়া যাবে, ওইগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তোমার এইখানে যেমন হচ্ছে আমি হচ্ছে 9টা মার্বেল দিছিলাম না, তাহলে এখন হচ্ছে এখানে পূর্ণবর্গ সংখ্যা 9 কি পূর্ণবর্গের সংখ্যা হবে? হ্যাঁ, কেন হবে? কারণ হচ্ছে 9কে হচ্ছে বর্গাকারে সাজানো গেছে, তাই না? এখন কথা হলো, এই যে 9কে যে বর্গাকারে সাজাইছি, আমার মাথায় রাখতে হয়েছে কি যে এইদিকে হচ্ছে 3টা, এইদিকে 3টা দিয়ে সাজাইলে আমার হচ্ছে 9টাকে সব দিকে সমানভাবে সাজানো সম্ভব। এই যে যেই সংখ্যাটা তোমার মাথায় আসতেছে, সেটাই হচ্ছে তোমার বর্গমূল। বর্গমূল হচ্ছে রুট, রুট চিহ্ন দিলে তাহলে 9-এর বর্গমূল হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আবার হচ্ছে 3কে যদি হচ্ছে স্কোয়ার করো, স্কোয়ার করলে আমরা জানি ওইটা হচ্ছে বর্গ হয়ে যায়। 3-এর বর্গ কত? 9। তাহলে বর্গমূলের বিষয়টা কি বোঝা গেছে? তাহলে যদি বোঝা যায়, তাহলে এখানে আমি এই চিহ্নটাই ব্যবহার করছি। কি চিহ্ন? বর্গমূল চিহ্ন, তাই না? আচ্ছা, আরো কয়েকটা বিষয় হচ্ছে আমরা লিখবো যে এখানে যদি এর পাওয়ার 1/1 দিলে, 1কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 1ই হয়। তাহলে আমি ওইটার পাওয়ার আর আলাদাভাবে না লিখি, 1/2 লিখি। এখন 1 আছে, n এর জায়গায় আসছে হলো কত? 2, তাই না? তাইলে এখন হচ্ছে n এর জায়গায় যদি আমি 2 ব্যবহার করি, তাহলে আমার সূত্রটা এরকম পর্যায়ে এসে দাঁড়াচ্ছে, তাই না? তবে যদি আগে এটা লিখো না, যদি এখানে হাফ থাকে, এখানে রুটের মধ্যে আলাদা করে হচ্ছে এই 2 দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, কারণ হচ্ছে ওই রুট আপনা আপনি হচ্ছে ওই 2কে বোঝায়। যদি a⁻ হচ্ছে 1/3 থাকে, তাহলে হচ্ছে এই 3 তখন আবার দেওয়া লাগবে।
ঠিক আছে, এটা কিন্তু তুলে নিও। যদি হচ্ছে এ টু দি পাওয়ার 1/4 থাকে, তাহলে হচ্ছে এখানে 4 দিয়ে এরকম। এগুলো ম্যাথে অনেক করে আসছে, তাই না? অফিস এরকম করে আসছো, কিন্তু হচ্ছে কেন লিখছো, কি লিখছো হয়তো তখন জানতা, এখন ভুলেও যেতে পারো, কারণ ইন্টারমিডিয়েটে তো ম্যাথ ছিল না তোমাদের। আমি এই দিকটা মুছে দিচ্ছি। লেখা হয়েছে সবার? 5 নম্বরে আমি এটাতে তো লিখছিলাম 1/n, তাই না? এখন যদি এরকম থাকে যে 1 না অন্য কোনো সংখ্যা আছে, তো এটা কি আমি যে যে কোনো কিছু হতে পারে, তখন আমি হচ্ছে কি সূত্রটাকে m/n আকারে যদি প্রকাশ করি, তাহলে এটা কি আসবে? আচ্ছা আচ্ছা, ওটা যেভাবে লিখছিলাম, n তো হচ্ছে আমার নিচেই ছিল, এখানে নিচে আছে, তাহলে n এখানে আসবে, তাই না? n এ। এখন এই এম কে তাহলে কি করব? এম কে কোথায় বসাবো? বসাইতে তো হবে কোথাও, তাই না? তাহলে হচ্ছে এইখানে একটা সুন্দর জায়গা আছে, দাও বসায়। জায়গাটা সুন্দর না? দিছি বসায়। এইভাবে করে লেখা যাবে, ঠিক আছে? তাহলে এখন যদি এইখানে হচ্ছে অঙ্ক করতে গেলে তো আমার m/n নাও থাকতে পারে, এখানে 2 থাকতে পারে, এখানে 3 থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব? এখানে হচ্ছে 3√a⁴ এরকম ভাবে লিখতে পারবো। এটা লেখা হয়েছে? আচ্ছা, সূত্রগুলো কি বুঝতেছো তোমরা? কারণ সূত্র বুঝে বুঝে সূত্র করলে সূত্র মনে থাকে। আমি পরবর্তীতে হচ্ছে যদি তোমাদের সাথে ক্লাস নেওয়ার সুযোগ হয়, সূত্রগুলো হচ্ছে কিভাবে মনে রাখা যায়, সহজ করে দেওয়া যায়, সে চেষ্টা করব। আচ্ছা, এরপরে হচ্ছে 6 নম্বর। এতক্ষণ তো হচ্ছে করছি যে একটা হচ্ছে সূচকীয় রাশি এভাবে ছিল, তার উপর পাওয়ার ছিল। এখন একের বেশি হতে থাকতে পারে, তাই না? তখন হচ্ছে আমার কি হইতে পারে বা কিভাবে কি হবে? যেমন এখানে থাকলো a⁴m ইন্টু হচ্ছে a⁴n, হতে পারে না? তখন তুমি হচ্ছে, হ্যাঁ, দেখবা হচ্ছে বেস সেম কিনা। বেস সেম হইলে এই সূচক এই সূচক এটাকে যোগ করে দেওয়া যাবে, বেস একই থাকবে, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে বেস একটাই হয়ে গেল কেন? একটা হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এখন কথা হলো এটা তো তোমার পাওয়ার, তুমি তো পাওয়ার খাটাবা। তোমার আগে একার পাওয়ার ছিল, তোমার হচ্ছে কি একার পাওয়ার দেখাইছো। এখন হচ্ছে তোমার দেবরের সাথে তোমার বোনকে হচ্ছে বিয়ে দিয়ে আনছো, এখন তো শক্তি ডাবল, ঠিক আছে? পাওয়ার দ্বিগুণ হয়ে গেছে। এখন এই যে তোমার যে স্বামী, তারাই হচ্ছে তুমিও মারবা, তোমার বউ তোমার বোনও ধরে হচ্ছে মারবে। মারতেছে কিন্তু এক লক্ষেই, আলাদা আলাদা তো মারতেছে না, এর জন্য আলাদা আলাদা লেখারও প্রয়োজন নাই, ঠিক আছে? যেহেতু এক লক্ষেই মারতেছে, মার তো সবগুলো একই জায়গায় পড়বে, তাই না? এমন না যে বউ মারছে এর জন্য হচ্ছে কি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবে, আর হচ্ছে শালি যেই মারগুলো নিছে ওইগুলোর যা ক্ষত হয়েছে তার জন্য সদর হাসপাতালে নিয়ে যাবে, তা তো আর না। তাইলে আর হচ্ছে আলাদা আলাদা ভাবে হচ্ছে বেজ লেখার প্রয়োজন নাই, ঠিক আছে? এরপরে এখানে কিন্তু একটা গুণ চিহ্ন ছিল, তাই না? যদি গুণ না থেকে ভাগ থাকে, তাহলেও কি হচ্ছে আমরা যোগ করব? তাহলেও কি যোগ করব? আচ্ছা, তাহলে হচ্ছে m-n, ঠিক আছে? এখানে আবার হচ্ছে একটু ইয়ে হয়েছে, ভালো হয়েছে যে হচ্ছে বউ বলছে, বউ স্বামীরে পেটাইতেছে, কিন্তু হচ্ছে কি শালিকা আর পেটাই নাই, এর জন্য শালিকা মাইনাস হয়ে গেছে, শালি ভাগ হয়ে গেছে। মানে বলতেছে যে যে তুই আমার আনছিস, ভালো কথা আনছিস, তোর দেবরের সাথে মারামারি যা করার দরকার ওইটার সাথেই করবো, ঠিক আছে? ওই তোর স্বামীর সাথে আমি মারামারি করতে কি করতে যাবো কি জন্য? ভাগ হয়ে গেল না? ভাগ হয়ে গেছে, এর জন্য ও বাদ, ঠিক আছে? এরপরে এরপরে হচ্ছে বিষয়টা যেমন বোন যখন ভাগ হয়ে গেল,
তখন তো হচ্ছে মাথার উপর ছুরি ঘোরানোর জন্য হচ্ছে কি কাউকে না কাউকে লাগবে। এখন আসবে হলো ওই তোমার মা, ঠিক আছে? মা তো আর সংসারে হচ্ছে সরাসরি হচ্ছে ই করতে পারবে না, তাই না? সরাসরি তো আর হস্তক্ষেপ করবে না, আইসা হচ্ছে তো মারামারি করলে খারাপ দেখা যায় না, জামাই মানুষ। তো হচ্ছে সে কি করবে, ওভার ফোন, ঠিক আছে, এই যে ফোন করার ব্যবস্থা করে দিছি। এখন হচ্ছে সে কি করছে, এই মেয়ের উপরে, মেয়ের পাওয়ারের উপর ভর করে এই হচ্ছে কি আরো বেশি হচ্ছে পাওয়ার খাটাইতেছে, ঠিক আছে? বেশি পাওয়ার খাটাইতেছে কেমনে, যে এমনিতে তো হচ্ছে এইভাবে গুণাকারে পাওয়ার থাকলে হচ্ছে শুধুমাত্র যোগ হয়, ঠিক আছে? কিন্তু সে মানে তুমি যখন একজনকে একটা কথা বলতে যাবা, সামনাসামনি বললে একটু অনেক সময় মুখের দিকে তাকায় মায়া হয়, ঠিক আছে? কিন্তু যখন ফোনে বলো তখন তো গালি বকা যা দেওয়ার দরকার হোক দিতে কোনো আপত্তি থাকে না, ঠিক আছে? একটু বেশি দেওয়া যায়, এর জন্য যোগ করে আর এখন কাজ হচ্ছে না, এখন আমরা কি করে দিব, গুণ করে দিব, ঠিক আছে? তো আজকে ক্লাস শেষে কি আমার তোমরা বাসায় যেতে দিবে না নাকি পথে আবার আটকাবা? হ্যাঁ? বলতেছে যে ছেলে ছেলে নিয়ে বলতে পারতেন যে হচ্ছে ইয়ে কি জানো, জামাই শ্বশুর মারামারি হ্যান ত্যান, কিন্তু এইখানে হচ্ছে জামাই শাশুড়ি মারামারি, এটা কেমন ব্যাপার হয়ে যায়? এইগুলো জাস্ট হচ্ছে আমাদের বোঝার স্বার্থে। এমনিতে আমরা হচ্ছে প্রত্যেক স্বজন যারা আছে আমাদের নিজস্ব হচ্ছে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধবী, ঠিক আছে? বন্ধু বান্ধবী বলতে আবার হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বন্ধু বান্ধবী এইগুলোর মধ্যে সবার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করব, ঠিক আছে? তো এই আগ পর্যন্ত কি হচ্ছে সবাই তুলছো? আচ্ছা, যদি তুলে থাকো এরপরে ঠিক আছে। তো হ্যাঁ, হ্যাঁ এখন হচ্ছে কিভাবে যে তোমার হাজবেন্ড আর তুমি দুইজনের উপরেই হচ্ছে কি তোমার হলো, এতক্ষণ তো হচ্ছে খালি তোমার মায়ের বদনাম করছি, এখন হচ্ছে আমার মায়ের বদনাম না করলে ঝামেলা না, ঠিক আছে? এটা হচ্ছে এই যে তোমাদের নিজেদের যে শাশুড়ি তারা, ঠিক আছে? তো হচ্ছে যখন ছেলের বউরে কথা শোনাবে তখন দেখে যে না, খালি যদি ছেলের বউরে কথা শোনাই ছেলে আবার হচ্ছে একটু মাইন্ড করবে না, আবার হচ্ছে ছেলের বউ হচ্ছে বেশি রাগ হবে না, এর জন্য কি করে ছেলের আগে বলে এই তোর বউ এই করছে, তোর বউ বউ ওই করছে। এখন ওইটা বলার সাথে সাথে ওই যে ছেলের বউর আলাদা কিছু বলা লাগে না, এমনি বলা হয়ে যায়, তাইলে হচ্ছে আলটিমেটলি বললো কাকে, দুইজনকেই কিন্তু বলছে, ঠিক আছে? হ্যাঁ, এক বললো কিন্তু হচ্ছে, হ্যাঁ বলছে কিন্তু হচ্ছে মানে দুইজনকে একসাথেই বলছে, একই রুমে দুইজন ছিল, বলছে হচ্ছে তার ছেলেকে, কিন্তু হচ্ছে কি কথা তো বউ এড়িয়ে যায় লাগছে। আচ্ছা, এ বাই বি এখন যদি হচ্ছে ভাগাকারে থাকে তাহলে হচ্ছে কি লিখবো, এটা কি বলতে পারবা? তাহলে হচ্ছে মানে যেহেতু হচ্ছে চিন্তা করছে যে ছেলেকে আলাদা বোঝাই আর হচ্ছে ছেলের বউকে আলাদা বোঝাই, তখন ওই আলাদা আলাদা ভাবেই হচ্ছে পাওয়ার তুলতে থাকো। হ্যাঁ, বিষয়টা হলে এমন যে এখানে হচ্ছে রুট এ আছে হলো কয়টা, দুইটা, দুইটা আছে না? তাহলে এখন হচ্ছে যদি দুইটা থাকে, এখন স্কোয়ার রুট হচ্ছে কাটা যায়, আমরা এইভাবেই হচ্ছে বলে আসছি। তো মূলত হচ্ছে যখন হচ্ছে এই এ এর পাওয়ার হচ্ছে কত, হাফ, আবার এই এ এর পাওয়ার হচ্ছে হাফ, এখান থেকে না দেখে এখান থেকে দেখে লিখতে হবে হয়তো। এরকম ছিল না? তাহলে এখন পাওয়ার যে বেস যেহেতু সেম, পাওয়ারে পাওয়ারে কি হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তাহলে দেখো হাফ আর হাফ মিলে কি হয়ে যাবে, একই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যদি হচ্ছে দুইটা এরকম ভাবে থাকে আমার হচ্ছে রেজাল্টে আসবে হচ্ছে শুধু এ, এ দিতে যায় হচ্ছে এ স্কোয়ার দিয়ে দিয়েছিলাম।
বোঝা কি গেল? তুলতে পারছো? আচ্ছা, a টু দি পাওয়ার m সমান b টু দি পাওয়ার m, এরকম যদি হয়, এই পাশের হচ্ছে ঘাত এই পাশের ঘাত যদি সমান হয়ে যায়, ঠিক আছে, তাহলে হচ্ছে ঘাত ঘাত বাদ দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার হলে এখানে লিখি a সমান হচ্ছে b, এ পর্যন্ত এই সূত্রটা। এটা কি আগে লিখছিলাম নাকি? a টু দি পাওয়ার m সমান হচ্ছে a টু দি পাওয়ার n হলে এটা কি লিখছিলাম আগে? যদি এটার বেস সেম হয় তাহলে হচ্ছে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়, ঠিক আছে। বেস সেম হয়ে গেলে বেস বেস বাদ দিয়ে ওরাই হচ্ছে বেজের জায়গা দখল করে নেয়, ঠিক আছে, বেজের জায়গায় চলে আসে। লিখছো এই কটা? আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে এ বাই বি এর ওপর এম আছে, আছে না? কেউ কি কিছু বলছো? আচ্ছা, ঠিক আছে, হইলে ওটা রিপিট হতে পারে। এখন যদি হচ্ছে এই বেইজে যা আছে তাকে যদি উল্টায় দাও, এ এর জায়গায় যদি বি আনো, বি এর জায়গায় যদি এ আনো, তাহলে হবে হচ্ছে মাইনাস এম। কেন হয়েছে কেউ কি বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, এরকম যদি হয় সেক্ষেত্রে মাইনাস, ঠিক আছে। সূত্র সবগুলো উঠানো হয়েছে সবার? তুলে ফেলো। আচ্ছা, এখন হচ্ছে সবাই সবগুলা সূত্র 2-3 বার করে পড়ো, কারণ সূত্র ছাড়া ম্যাথ করা যাবে না। প্র্যাকটিস 1। এখন আমরা হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করা শুরু করব। একটা কোশ্চেন লেখো, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হোয়াট। আমি সংক্ষেপে লিখলাম, তোমরা হ্যাঁ, যদি এরকম প্রশ্ন থাকে অপশনে মনে করো আছে 1, 0, 2, যা ইচ্ছা থাকতে পারে, রেজাল্ট হবে কত? 1। 1 কেন? কেন হইলো? মানে তো 1, কিন্তু আসলো কিভাবে? কোনো কারণ ছাড়া তো আর কেউ এটা লেখে নাই। জানা না থাকলে আমি বলবো আমি। আচ্ছা, a টু দি পাওয়ার 7 ভাগ a টু দি পাওয়ার 5, কি করবো সূত্র অনুযায়ী? 7 মাইনাস 5 কত আসবে? a টু দি পাওয়ার 2 আসছে। যদি এমন হয় a টু দি পাওয়ার 3 ভাগ a টু দি পাওয়ার 3 সমান কত? a টু দি পাওয়ার 3 মাইনাস 3 আসছে কত? এখানে এখানে হচ্ছে a টু দি পাওয়ার 0, তাই না? 3 থেকে 3 মাইনাস করলে 0 না? আবার এটাকে এভাবে করে ভাগ করে দাও তো, আসবে কত? 1। এরকম ভাগ করছো না, যে 2 দিয়ে 2 কে ভাগ করলে হচ্ছে 1 হয়, এই তো, এই কারণে, ঠিক আছে। এর জন্য a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1। যে সেটা যেই হোক না কেন, তোমার হচ্ছে 7 এর পাওয়ার যদি 0 থাকে সেটাও কত? 1। প্রশ্নটা কি লিখে রাখছো? উত্তর কি লিখছো?
এইখানে এইটা হচ্ছে কিছুই নেই, এটা যে অ্যান্সার লিখছি সেটা বোঝানোর জন্য ক্রম নিছি। কারণ হচ্ছে আমার তো কিছু না দিয়ে ভালো ছিল তাইলে। তোমরা যেভাবে উত্তর এটা বোঝানোর জন্য যা লেখার দরকার লেখো, সবাই কি লিখছো? আরে বাস, এরা আমার থেকে হচ্ছে আগে শর্টকাটের দিকে। আচ্ছা ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন লেখো। কোন শর্তে, লেখো কোন শর্তে কোন শর্তে a⁻0 = 1? প্রশ্নবোধক দাও। অপশন লেখো এ বি সি ডি দিয়ে। এতে লিখো a = 0, বিতে লেখো a ≠ 0, সিতে লেখো a is greater than 1, আরেকটা লেখো a is not equal 1। আচ্ছা এইখানে হচ্ছে 1 কেটে 0 করে দাও। 0, এটা 0 1 একই যদিও বোঝায়, তারপরেও বাদ যাবে কেন, আবার 1 বাদ গেলে আবার খারাপ দেখা যায়। বলো তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার বি। হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে অ্যান্সার বি তে টিক দিয়ে রাখো, a ≠ 0। সূত্রের প্রথমে এই লেখা ছিল এই শর্তটা, তাই না? আচ্ছা, এরপরে প্র্যাকটিস 3। তিনে লিখো 8⁻³ ইন্টু 8⁻0 কত হবে? করতে পারবে তোমরা? আচ্ছা আমরা দেখি কত হয়। এখানে হচ্ছে 8 কে কিউব করলে কত হবে? 8 3 বার গুণ, তাহলে 8 8 কিসের হচ্ছে তোমার? আচ্ছা এইখানে হচ্ছে ইয়ে করো, তোমার হচ্ছে এটা কিউব স্কোয়ার দাও, তাহলে সহজ হবে না। 8 8 64 গুণ হচ্ছে 1, 64 × 1 = হচ্ছে 64। তোমাদের আবার কিউব বের করতে কষ্ট হয়ে যেতেছে, বুঝতে পারতেছি, তাই না? কারণ কিউব তো নর্মালি মুখস্থ থাকে না, আর কারণ ক্যালকুলেটর নাই। তবে কিউব নর্মালি হচ্ছে এই সব অঙ্কে ওইভাবে দিবে না, কারণ ক্যালকুলেটর বিহীন পরীক্ষা তো। হয়েছে, অ্যান্সারে হচ্ছে 64। অপশন অনেক কিছুই দেওয়া থাকতে পারে, তবে 64 দাগাবো অবশ্যই। তাহলে এটা কত নাম্বার গেল? কত? আচ্ছা 4 নাম্বারটা লেখো। 4 নাম্বারটা লিখো। a⁻m ইন্টু a⁻n ইকুয়াল টু কত হবে বলো তো? a⁻m ইন্টু, হ্যাঁ তাহলে এখানে অ্যান্সারে লিখে রাখবা যে a⁻m। আমি তো মাঝে মাঝে ভুল করে দেখবো যে তোমরা ঠিক ভুল করতে পারো কিনা, ক্লাসে মনোযোগী কিনা। আচ্ছা এটা হয়েছে। আরেকটা প্রশ্ন লেখো, a⁻m ভাগ a⁻n। তোমরা করবা না আমি করে দেবো? হ্যাঁ
এ টু দি পাওয়ার m মাইনাস n। এগুলো আমাদের সূত্রেই হয়ে গেছে অনেকটা, তাই না? আগেরটাতে কত লিখছিলাম? ডিএন কত? ওটার কোশ্চেনটা কি ছিল? এ টু দি পাওয়ার m ইন্টু n। ওটাতে লেখা হচ্ছে ডিএন 19, আর এখন যেটা লিখলাম ওটাতে লেখো ডিএন 20। লেখা শেষ হইলে 6 নাম্বার লিখো। নাম্বার 6 লেখো এ এবং বি দুইটি ধনাত্মক সংখ্যা হলে, এ এবং বি দুইটি ধনাত্মক সংখ্যা হলে জিরো এর মান কত? লিখছো? হয়েছে সবার? এই কোশ্চেনটা লিখে ফেলো। প্রশ্ন তোলা হয়েছে সবার? দেখো এখানে কি কি প্রশ্নে কি বলছে, এক্স স্কোয়ার তার উপরে হচ্ছে কি কিউব আছে, তাই না? তো আমরা জানি যে ব্র্যাকেটের উপর দিয়ে যদি হচ্ছে কোনো পাওয়ার থাকে তাহলে হচ্ছে এখানে কি করতে হয়? গুণ করতে হয়, তাই না? তাহলে আমরা শুরুতে এই কাজটাই করছি। এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, তার সাথে এক্স কিউবকে গুণ করতে বলছে, এক্স কিউব গুণ করে দিছি। বেস যেহেতু হচ্ছে সেম, তাহলে হচ্ছে বেস একটা লিখবো, এরপরের পাওয়ার গুলাকে যোগ করে দিব, তাহলে হচ্ছে 6 3 9। তোলা না হলে তুলে ফেলো। তোলা কি হয়েছে সবার? তাহলে লিখো, একটা প্রশ্ন লেখো, a ইকুয়াল টু 3, m ইকুয়াল টু 2, 1 হলে কত? হ্যাঁ, আচ্ছা করে দেখি। এখানে হলো 3, তারপরে m এর জায়গায় আসবে 2, এর উপরে হচ্ছে 1, তাহলে কত? 1 হচ্ছে এটা যদি গুণ হয়ে যায় তাহলে এখানে হবে হলো 3 স্কয়ার, 3 কে স্কয়ার করলে 3 ইনটু 3 মানে হচ্ছে 9। তুলে নাও।
তোমরা একটু সাজায় গোছায় তুইলো, হ্যাঁ, তোলার সময় যাতে এটা নোট নোট খাতা হিসেবে থেকে যায়, আর এখান থেকেই কোশ্চেন কমন পেয়ে যাওয়া আশা করা যায়, ঠিক আছে? হয়েছে? আচ্ছা, এরপরটা লেখো এ টু দি পাওয়ার এম, আর এ টু দি পাওয়ার এম ইন্টু হচ্ছে এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস পি, এভাবে লিখো। সমান দিয়ে কত? তাহলে কি হবে, বেস যেহেতু হচ্ছে সেম, তাহলে ওই বেইজের উপরেই হচ্ছে কি সবাই ভর করবে, এটাই রেজাল্ট। বুঝছো এটা? এরপরে কত নাম্বার? 10 নাম্বার প্রশ্নটাতে লিখো। √3⁶ সমান কত? প্রশ্ন তোলা হয়েছে সবার? আচ্ছা, আমরা সমাধানে আসি। যে ওই যে সূত্রানুযায়ী হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে কিভাবে লিখতে পারি, যে রুট থাকলে এটাকে লিখতে পারি পাওয়ার হাফ, তাই না? পাওয়ার হাফ টু দি পাওয়ার 6। এখন এটা এটা যদি গুণ হয়, তাহলে হচ্ছে এই 6 গুণ হবে কার সাথে? 1 এর সাথে। তাহলে হচ্ছে উপরে 6 ভাগ 2 কত হবে? 3 3 কে কিউব করলে কত হয়? 3 কে কিউব করলে 27 হয়। 9 ইনটু আবার হচ্ছে 3 আছে না, 3 9 27, উঠাও। এটাই অ্যান্সার। হয়েছে? সবার তোলা হয়েছে? 11 3 রুট কত? তোমরা লিখে রাখবো এখানে যে কত। আচ্ছা, করি দেখি কত হয়। দেখো যে প্রথমত হচ্ছে এখানে রুট যেটা আছে সেটাকে দেখি একটু মিলাই দেওয়া যায় কিনা। ঠিক আছে, রুটটা কমে আসলে তো সহজ হয়ে যায়। তাহলে এইটার পাওয়ার আসবে হচ্ছে রুটকে, এই যে 3 রুট আছে এর জন্য হচ্ছে কি পাওয়ারে 1/3। আচ্ছা, এই পুরাটার উপর আরেকটা পাওয়ার ছিল, এটা হচ্ছে 2। তাহলে 6 এর উপর হচ্ছে কয়টা পাওয়ার আসতেছে? 6 এর উপর পাওয়ার আসতেছে হচ্ছে এই 2 ইন্টু 1/3 ইন্টু হচ্ছে 2। তাহলে গুণ করে দাও কত হয়। হুম? কত আসছে রেজাল্ট? এরকম না? তোমার কি হয়েছে? আচ্ছা, ঠিক আছে, রেজাল্ট হচ্ছে এরকম। হ্যাঁ,
√3 ইন্টু √4 টু দি পাওয়ার, আচ্ছা এটা না দিয়ে তাহলে এটার সমাধান কি কেউ করতে পারবা? আচ্ছা চেষ্টা করো। প্রথমত হচ্ছে এটা যদি এ হয় বি হয়, দুইটার উপরে হচ্ছে পাওয়ার আছে, তাহলে পাওয়ার কি আমরা আলাদাভাবে বন্টন করে দিতে পারি কিনা? তাহলে এখন হচ্ছে 3 এর পাওয়ার লেখা যাবে এইভাবে, ইন্টু 4 ইন্টু, এরকমই তো। তাহলে হচ্ছে 9 × 16 কত হবে? লিখো। আচ্ছা ম্যাথগুলো কি বুঝতেছো? হ্যাঁ এই বুঝতেছো? না বুঝে কিন্তু কোনো ম্যাথ তোলা যাবে না। কেউ কোনো প্রশ্ন করতেছো না কিন্তু আমাকে। এখানে তো হচ্ছে যদি শুধু তুলে নিয়ে রেখে দাও তাহলে কিন্তু হবে না, এগুলো বাসায় যাবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা এইটা একটু বিদঘুটে টাইপ মনে হচ্ছে, তাই না? এই ধরনের ম্যাথ আসে পরীক্ষায়, তবে তোমাদের আসার পসিবিলিটি একটু কম। তো এইগুলো যদি আসে তাহলে হচ্ছে আমরা সলভ করবো কিভাবে? শুরুতে এই দিক থেকে শুরু করবা না, প্রথম রুট থেকে শুরু করবা না, এটা শুরু করবা হচ্ছে একেবারে লাস্ট ভেতরের যে রুট আছে সেটা থেকে। তাহলে বাইরের যে রুট সেটা থাকুক, এই রুটটাকে আমরা কি করব? এই রুটটাকে এখন হচ্ছে ভেঙে দিব। তাহলে ভেঙে দিলে এরকম লেখা যাবে না? কেন লিখছি বুঝতে পারছো? 3 রুট থাকলে 1/3 কে পাওয়ার হিসেবে লেখা যাবে। তাহলে এখন এটা এখনো থাকুক 3/3, এই 3 এই 1 এর সাথে গুণ হয়ে গেছে, তাহলে 3/3, তাই না? তাহলে 3/3 যদি হয় এটাকে, তাহলে এটা দি পাওয়ার কত এখানে? 1, তাই না? শুধু এ। এখন এটাকে এইভাবে ওর রেজাল্টে মানে অপশনে হচ্ছে থাকতে পারে, এগুলো তো সবই এমসিকিউ, অপশনে থাকবে এরকম। আবার এইভাবেও থাকতে পারে যে এইভাবেও থাকতে পারে, এটাও এটাও। আর 14, তাই তো? কত লিখছি? x⁴ সমান হচ্ছে 81। তো এই এখন লেখো, এটুকু উঠাও, এরপরে লেখো এবং x ধনাত্মক হলে, x ধনাত্মক হলে লিখছো x এর মান কত? এবিসিডি দিয়ে অপশন লেখো, এবিসিডি দিয়ে অপশন লেখো। এতে লেখো 2, বিতে লেখো 3, সিতে লিখো 4, ডিতে লেখো 5। এক্স এর মানটা বের করতে পারবা? হ্যাঁ অ্যান্সার, অ্যান্সার তো ক্যালকুলেশন না করে বলা যাবে নাকি? আমরা তো ক্যালকুলেশন শিখবো। যদি ভর্তি পরীক্ষায় এমন হয়ে যায় যে তুমি দেখা মাত্র অ্যান্সার করতে পারতেছো, এটা তো খুবই ভালো, তোমার সময় সেভ হয়ে গেল, কত একটা অঙ্কের থেকে একটা অঙ্কের করার সময় লাগলো না, ওই টাইমে অন্য একটা প্রশ্ন সলভ করতে পারবা। তাহলে এই ধরনের ম্যাথ থাকলে আমরা কি করতে পারি? দেখো বেস বেস মিলানোর সুযোগ থাকতো তাহলে বেস বেস মিলায় বেসকে বাদ দেওয়ার চেষ্টা করতাম।
এই সুযোগ নাই, কারণ হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে x হচ্ছে চলক, চলক হচ্ছে কি যার সুনির্দিষ্ট কোনো মান নেই, ঠিক আছে, x এর কোনো সুনির্দিষ্ট মান নেই, 81 দিয়ে আমরা কিছু একটা বুঝি, তাই না? এখন দেখি পাওয়ার হচ্ছে কোনোভাবে মিলানো যায় কি, কারণ মিলবে কিনা আমরা তো আসলে জানি না। সেক্ষেত্রে 81কে ভাগ করতে শুরু করি। 81কে ভাগ করবো 2 দ্বারা করা যায়, তাহলে 3 দ্বারা করি, মানে লোয়েস্ট থেকে শুরু করবো। 3 দ্বারা ভাগ করলে কত হবে এখানে এরকম। এখন আবার 2 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ 3 দ্বারা ভাগ করলে কত হবে, 3 দ্বারা ভাগ করলে আবার 3 দ্বারা ভাগ করলে 1, এখন আর ভাগ করার প্রয়োজন নেই, তাহলে আমার আসছে কত 3 into 3 into 3 into 3, that means 3 to the power 4। তাহলে আমার ম্যাথমেটিক্যাল আছে x to the power 4 equal to হচ্ছে 3 to the power 4। সূত্রে লিখছিলাম যে পাওয়ার যদি মিলে যায় তাহলে সেটাকে বাদ দিয়ে দেওয়া যায়, x equal to 3, এটাই রেজাল্ট। वैसे तो ना आए का प्रश्न লেখো। to the power x equal to যদি 5 হয় এত হলে x এর মান কত, x এর মান x, মানে এখান থেকে x এর মান হচ্ছে বের করতে হবে। এই টাইপের অঙ্ক দেখলে আমরা চেষ্টা করব বেস মিলানো অথবা পাওয়ার মিলানো। তো এখন দেখো এটাকে 5 কে যদি হচ্ছে আমরা স্কয়ার করে নিই তাহলে কত হবে 25 হবে না আবার, ঠিক আছে। তো এখন হচ্ছে এই 25 এর উপর x দাও হচ্ছে পাওয়ার হিসেবে আগে ছিল, এটা সমান হচ্ছে 5, তাহলে 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 5। তাহলে বেস মিলছে কিনা, এই 5 এর উপর কোনো পাওয়ার নাই, তার মানে কি এটা শূন্য কিন্তু না, এটা পাওয়ার হচ্ছে 1, তো কিছু পাওয়ার 1 দিলে সেটা দেওয়া লাগে, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 1। অতএব x ইজ ইকুয়াল এই 2x এর সাথে এই পাশে হচ্ছে গুণাকারে আছে, তাই না। এখন ইকুয়াল ওই পাশে যদি নিয়ে যাই এটা হয়ে যাবে ভাগ, আমরা এইভাবে মনে রাখি, এটার নিয়ম আছে, এটা মূলত হচ্ছে এইভাবে করা হয়, x ভাগ হচ্ছে 1, 2 দিয়ে ভাগ করলে 1 দিয়ে 2 দিয়ে ভাগ করলে এই দুটো কাটা যায়, তাহলে x ইকুয়াল টু 2 এইভাবে। কিন্তু আমরা মনে রাখি যে এই ইকুয়ালের এই পাশে থেকে এই পাশে যদি গুণ থাকে তাহলে হচ্ছে বিপরীত পাশে নিলে ওটা ভাগ হয়ে যায়, বা এই পাশে যদি ভাগ থাকে ওই পাশে গুণ হয়ে যায়, তাহলে এটার রেজাল্ট হচ্ছে এইটাই। হ্যাঁ এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ 25 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল হচ্ছে 5, 5 কে স্কয়ার করলে তার মানে হচ্ছে কি 25 পাওয়া যাবে।